এত অল্প সময়ের মধ্যে আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমি সত্যি কৃতজ্ঞ। যুক্তিতর্ক সঙ্গে অর্ককে আপনারা গ্রহণ করেছেন, আপনারা মতামত দিচ্ছেন। আমার বিশ্লেষণ এবং অন্যান্য বিভিন্ন ফিল্ডের প্রতিষ্ঠিত মানুষদের সাক্ষাৎকার শুনতে গেলে আপনি যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট পেতে গেলে আপনাকে বেল আইকন প্রেস করতে হবে। সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় প্রথম পাতায় একটি নিবন্ধ বা খবর যাই বলুক না কেন বেরিয়েছে। তাতে বলা হয়েছে যে রাহুল গান্ধীকে দেশের মানুষ নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে ভাবছে না। নরেন্দ্র মোদীর বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ তৃণমূলের মুখপত্রে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই উদ্ধৃতিটি ছাপা হয়েছে গুরুত্ব দিয়ে। সুদীপবাবু বলেছেন তিনি রাহুলকে দীর্ঘদিন ধরে চেনেন ইত্যাদি ইত্যাদি। তার মনে হয়েছে রাহুল সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, কথাটার নাম হচ্ছে পিটার প্যান। পিটার প্যান মানে হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট ইটস লাইফ, মানে যে কখনো বড় হয় না। রাহুল গান্ধীকে অনেকে বলেন 50 বছরের বালক, তার রাজনৈতিক পরিপক্কতা কম। তিনিও পলিটিক্যাল ট্যুরিস্টের মতো বছরের অনেকটা সময় ইউরোপ আমেরিকায় থাকেন, মাঝে মধ্যেই হাওয়া হয়ে যান, আবার ফিরে আসেন, আবার জোরদার করে নামেন, আবার হাওয়া হয়ে যান। অর্থাৎ রাত দিন 7 দিন বউ বাচ্চা বাদ দিন যে রাজনীতির নিয়ম, তার থেকে রাহুল গান্ধী অনেকটা ব্যতিক্রম। যদিও মুখে অনেক কথা বলেন, ন্যায় নীতি নেহেরু গান্ধী সবার কথা বলেন। তো রাহুল গান্ধী কেন নরেন্দ্র মোদীর বিকল্প হতে পারবেন না? 2019 সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস কিন্তু দেশের 13 কোটি মানুষের ভোট পেয়েছিল, প্রায় 20% কাছাকাছি ভোট পেয়েছিল। সেই 20%টা নেহাত কম নয়। 2004 সালের নির্বাচনে আমার মনে হয় কংগ্রেস পেয়েছিল 26 থেকে 27% ভোট। তার আগেও কংগ্রেসের ভোট অনেক বেশি ছিল, 30-35% ভোট কংগ্রেস পেত। কংগ্রেসের এই ক্ষয়িষ্ণু কংগ্রেস শুরু হলো বাবরি মসজিদ ভাঙার পর থেকে। মুসলিমদের একটা বড় অংশ কংগ্রেসের প্রতি মোহভঙ্গ হয়ে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টির কাছে চলে গেল উত্তরপ্রদেশে। অন্যান্য রাজ্যে সেকুলার আঞ্চলিক দলগুলোর ছাতার তলায় আশ্রয় নিল মুসলিমরা। ওদিকে ওবিসি, দলিত সবাই আস্তে আস্তে তাদের নিজস্ব আইডেন্টিটি খুঁজে পেতে অন্যান্য দলের সঙ্গে চলে গেল। কংগ্রেস অ্যালিয়েনেটেড হতে লাগলো। তা সত্ত্বেও কংগ্রেসের 2019-এর লোকসভার ফলাফলকে বিচার করলে 20% ভোট। এই 20% ভোট কিন্তু কম নয়। ভারতবর্ষের মতো যেখানে এত ফ্র্যাকচার পলিটি, 13 কোটি মানুষের সমর্থন কংগ্রেসের প্রতি আছে, সেই সমর্থন কংগ্রেস আগামী দিন ধরে রাখতে পারবে কিনা। প্রথম কথা, কংগ্রেসের এই যে হাইকমান্ড সিস্টেম সেটা কিন্তু খুব উইক হয়ে গেছে। ধরুন ছত্তিশগড়ে ভূপেল বাঘেলের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বিদ্রোহ, সেটাও কিন্তু কংগ্রেস হাইকমান্ড সামাল দিতে পারছে না। অশোক গেহলট, সচিন পাইলটের বিদ্রোহ যে কোনো সময় আবার কন্ট্রোলের বাইরে বেরিয়ে আসবে। অমরিন্দর সিং আর সিধুর বিরোধের ফলে অমরিন্দর সিং এর পদত্যাগ, চাননি দলিত মুখ্যমন্ত্রী হিসাবে রাহুল গান্ধী বোস্ট করছেন, প্রথম দলিত মুখ্যমন্ত্রী পাঞ্জাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাঞ্জাবের ক্রাইসিস মেটাতেও যে কংগ্রেসের হাইকমান্ড ব্যর্থ, সেটা বিগত 2-1 মাসের রাজনৈতিক কার্যক্রম দেখলেই বোঝা যায়। প্রথম কথা, কংগ্রেসের অর্থনৈতিক পলিসিটা কি? সেটা কি টোটালি লেফট, নাকি সেন্ট্রিস্ট, নাকি একটু রাইট উইং? যেভাবে আদানি আম্বানি প্রভৃতি শিল্প সংস্থাকে কংগ্রেস রাহুল গান্ধী গালমন্দ করেন, আবার কিছুদিন পরেই কর্পোরেট সংস্থার প্রশংসায় উচ্ছ্বসিত হন, তাহলে বোঝা খুব মুশকিল কংগ্রেসের আর্থিক নীতিটা ঠিক কী হতে যাচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে, তারও আগে থেকে রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘোরা শুরু করলেন। তিনি নিজে হিন্দু, উপবীতধারী হিন্দু, সেটা প্রমাণ করার চেষ্টা করলেন। কংগ্রেস এটা বুঝতে পারল না যে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে নরেন্দ্র মোদী এখনো রয়েছেন, তারপরে যোগী আদিত্যনাথ আছেন। সুতরাং ওই নরম হিন্দুত্ব তাস খেলে বিজেপিকে মোকাবিলা করা সম্ভব হবে না। তাহলে কংগ্রেসকে ঠিক করতে হবে তার পলিটিক্যাল লাইনটা কি হবে। এই নরম হিন্দুত্ব, নাকি আমরা যেটাকে প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ বলি সেই লাইনটা।
কংগ্রেসের নেতৃত্ব এটা বুঝতে পারছেন না। শরদ পাওয়ার একটা ইন্টারভিউতে বলেছেন যে কংগ্রেসের অবস্থা পুরনো জমিদারদের মতো, হাভেলি আছে, এখানে ওখানে জমি আছে, কিন্তু হাভেলি মেরামত করার পয়সা নেই, ক্লিন করার পয়সা নেই, বেতন দিতে পারছেন না, জমিদারির জমি টমি সব দখল হয়ে গেছে, কিন্তু সেই জমিদার মনে করছে আমার সব কিছু আছে। অর্থাৎ কংগ্রেসের অবস্থা হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইকুয়াল টু কংগ্রেস প্লাস লেফট, তিনি এখানে কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত করে দিয়েছেন। তামিলনাড়ুতে কংগ্রেস তো প্রায় দীর্ঘ 4 দশক হয় ডিএমকে নয় এআইডিএমকে, কারুর লেজুর বৃত্তি করে। গোবলয়ের হৃদয়পুরে মানে উত্তরপ্রদেশে কংগ্রেসকে কখনো সমাজবাদী পার্টির সঙ্গে অ্যালায়েন্স করতে হয়, কখনো বহুজন সমাজ পার্টির সঙ্গে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। এবার একলা চললে কংগ্রেসের ফল খারাপ হয়। যদিও 2004 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস 21টি আসন পেয়েছিল, সেটা অনেকে বলেন যে সেটা হঠাৎ করে একটা হয়ে গিয়েছিল, তারপর থেকে কংগ্রেস ধারাবাহিকভাবে কংগ্রেসের ইরোশন শুরু হয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেস শেষবার কবে ক্ষমতায় ছিল সেটা আমার মনে পড়ছে না, হতে পারে প্রায় 3 দশকেরও আগে। সুতরাং বিহারে আরজেডি আর বামদের একটা অংশ ছাড়া কংগ্রেসের কিন্তু গতি নেই। কেরলে কংগ্রেস নেতারা এখন কংগ্রেস ছেড়ে সিপিএম এ চলে যাচ্ছেন, ভাবতে পারেন। উড়িষ্যায় বিজেপির সঙ্গে বিজেডির লড়াই, কংগ্রেস কোথায়? আসামে হিমন্ত বিশ্ব শর্মা বেরিয়ে এসে কংগ্রেসকে ওখান থেকে কার্যত উৎখাত করে ছেড়েছেন। বদরুদ্দিন আজমলের সঙ্গে অ্যালায়েন্স করাও যে কংগ্রেসের একটা বড় ভুল ছিল সেটাও প্রমাণিত হয়ে গেছে। পন্ডিচেরিতে কংগ্রেস ক্ষমতাচ্যুত। উত্তর পূর্ব ভারত যেখানে কংগ্রেসের একসময় ভালো শক্তি ছিল সেখানেও কংগ্রেস কিন্তু ক্ষীয়মান। কোথায় কংগ্রেস এখন রয়েছে? রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কংগ্রেস স্ট্রং, কিন্তু কমলনাথ সরকার রাখতে পারেনি। পাঞ্জাবে রাখতে পারবে কিনা জানা যায় না। আর মহারাষ্ট্রে জোট সরকার চলছে। কিন্তু তা সত্ত্বেও 200টা লোকসভা আসনে দেশের কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হবে। যে কংগ্রেস লোকসভা নির্বাচনের পর এতদিন কেটে গেল এখনো স্থায়ী সভাপতি ঠিক করতে পারল না, তাহলে কংগ্রেস মোদিজির অল্টারনেটিভ ফেস হিসাবে কিভাবে কাউকে তুলে ধরবে? এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে যদি খুব ভালো ফলাফল করেন তাহলে 30-32টা আসন পেতে পারেন। উত্তর পূর্ব অন্যান্য রাজ্য থেকে কিছু আসন পাবেন, কিন্তু 543টা লোকসভা আসন যেখানে, সেখানে 35-34টা আসন পেয়ে দেশের সরকার কি চালানো যায়? যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। নরেন্দ্র মোদী অমিত শাহের অশ্বমেধের ঘোড়া বা বিজয় রথ থামিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। কিন্তু মোদির বিকল্প কি মমতা? তৃণমূল দাবি করতেই পারে। সর্বভারতীয় স্তরে মমতাকে অন্যান্য আঞ্চলিক দল বা কংগ্রেস কি গ্রহণ করবে? দক্ষিণে স্টালিন 39টা লোকসভা কেন্দ্র আছে। তামিলনাড়ুর বাইরে ডিএমকের কোনো অস্তিত্বই নেই। সুতরাং স্টালিনের পক্ষেও নরেন্দ্র মোদীর বিকল্প হওয়া সম্ভব নয়। আর এই মুহূর্তে রাজনীতিতে সমস্ত আঞ্চলিক দলের নেতা নেত্রীরা চান অন্তত 6 মাসের জন্য তো হই প্রধানমন্ত্রী। ইতিহাসের পাতায় তো লেখা থাকবে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলাম। গুজরাল দেবেগৌড়ার ভিপি সিং এর দিন শেষ। দেশের মানুষ এখন ডিসাইসিভলি ভোট দেন। তারা কোনো রকম হচপচ কোয়ালিশন সরকার চান না, যে কোয়ালিশন সরকার কোনো ডিসাইসিভ সিদ্ধান্ত নিতে পারবেন না। কোয়ালিশন কম্পালিশনস এমন হয়ে দাঁড়ায় যে দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে খুব অসুবিধা হয়। তাহলে কোয়ালিশন সরকার তখন হতে পারে যখন একটা অ্যাঙ্কার পার্টি থাকবে যে অন্তত 150টার কাছাকাছি আসন পাবে। সেটা একমাত্র কংগ্রেসের পক্ষে পাওয়া সম্ভব ছিল, কিন্তু বর্তমানে কংগ্রেসের যে দৈন্য দশা, কংগ্রেস বড়জোর 54টি আসন পেয়েছে, 70-72টি আসন পেতে পারে। 3 সংখ্যায় কংগ্রেস পৌঁছবে বলে অতি বড় কংগ্রেসীয় বিশ্বাস করেন না। 2004-এ বাজপেয়ীজি
হারলেন যে নির্বাচনে, সেখানে কংগ্রেস 144টা আসন পেয়েছিল, বামেরা পেয়েছিল 61টা আসন। এই দুটো দল মিলেই কিন্তু একটা বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। 2009 সালে কংগ্রেস কিন্তু 200-র উপর আসন পেয়েছিল। তাহলে অ্যাঙ্কার পার্টি হিসাবে কংগ্রেস ছিল, আর স্যাটেলাইট হিসেবে অনেক রাজনৈতিক দল ছিল। এখানে কংগ্রেসের পক্ষে যেহেতু তৃতীয় অঙ্কে পৌঁছানো সম্ভব নয়, অনেকে বলছেন, পণ্ডিতরা বলছেন, সেক্ষেত্রে মোদী বিরোধী জোট গঠনের ক্ষেত্রে বা মুখ তৈরির ক্ষেত্রেও কংগ্রেস কতটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবে তা নিয়ে কিন্তু একটা সংশয় বা ডাউট আছে। তাহলে কি মোদীজিকে হারানো যায় না? মোদীজিকে অপরাজেয়? এটা কখনো হয় না, ইতিহাসে কেউ অপরাজেয় হয় না। ধরুন 71 সালে বাংলাদেশ গঠন হলো, ইন্দিরা গান্ধী একের পর এক লেফট মেজার্স নিলেন ইকোনমিক্সে, কয়লা খনি, রাজন্য ভাতা বিলোপ, ব্যাংক জাতীয়করণ, একের পর এক হলো, পাকিস্তান দুভাগে ভাগ হলো, বাংলাদেশের জন্ম হলো, বাজপেয়ীজি সংসদে দাঁড়িয়ে দেবী দুর্গা বললেন, জিতে গেল, তারপরে জরুরি অবস্থা জারি করতে হলো। 77 সালে কেউ কে ভেবেছিলেন যে ইন্দিরা গান্ধী হারবে, কংগ্রেস ওয়াইপড আউট হয়ে যাবে? উত্তর ভারতে কংগ্রেস মুছে গেছিল, দক্ষিণ ভারতে কংগ্রেসের মান বাঁচিয়েছিল। বিখ্যাত স্লোগান উঠেছিল, রায়বেরিলি ভুল করেছে, চিকমাগালোর করেনি, ইন্দিরাজি মনে রেখো আমরা তোমায় ভুলিনি। সেই প্রবল পরাক্রমশালী ইন্দিরা গান্ধীকেও কিন্তু দেশের মানুষ বুঝিয়ে দিয়েছিলেন যে ক্ষমতার দম্ভ, অহংকার হলে পতন অনিবার্য। 84 সালে ইন্দিরার মৃত্যুর পর রাজীব গান্ধী 413টি আসন নিয়ে সরকার গঠন করলেন। 89 সালের নির্বাচন, ভিপি সিং। সবাই ভেবেছিল যে 413 থেকে কংগ্রেস কত কমতে পারে, ঠিক আছে 250 হবে, সরকারটা হয়ে যাবে। কংগ্রেস 200-র নিচে আসন পেল। কেউ কেউ ভেবেছিল যে রাজীব গান্ধী এইভাবে হারবেন, অ্যারোগেন্স বোফোর্স। ভিপি সিং কি বলতেন জানেন? তিনি ওই দেশলাইয়ের বাক্স দেখাতেন গ্রামের মানুষদের, উত্তরপ্রদেশে একবারে চোস দেহাতি হিন্দিতে বলতেন, এই যে দেশলাইয়ের বাক্স, এতেও আপনারা কর দেন, আপনাদের টাকা রাজীব গান্ধী লুট করেছে। কিভাবে? 5 পয়সা দেশলাইয়ের দাম হলে 2 পয়সা সরকার ট্যাক্স নেয়। আপনারা দেশলাই কেনেন, আপনারাও সেই কর দেন সরকারকে, তো আপনাদের টাকা রাজীব গান্ধী কামান কিনে। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অফ ম্যানেজমেন্ট। দেশের সুরক্ষার জন্য কিনতে গেছিল কামান, সেখানে দুর্নীতি করেছে। খুব সহজ সরল ভাষায় বিশ্বনাথ প্রতাপ বোঝাতেন। ফল হলো কি? রাজীব গান্ধীর সরকার উল্টে গেল, 413 থেকে 200-র কমে নেমে আসলো। 2004 সালে শাইনিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিল এনডিএ সরকার, নির্বাচন এগিয়ে আনলো, সোনালী চতুর্ভুজ তৈরি হয়ে গেছে, সর্বত্র একটা উন্মাদনা, অর্থনৈতিক প্রগতির সড়কে ভারতবর্ষ ছুটছে। বাজপেয়ীজির ইমেজ তখন দারুণ, কোয়ালিশন পার্টনাররা কিন্তু তখন 2-1 বেরিয়েও গেছিল। প্রমোদ মহাজন বাজপেয়ীজিকে বলেছিলেন নির্বাচন এগিয়ে আনবার জন্য। 6 মাস এগিয়ে গেছিল নির্বাচন। যে নির্বাচন হওয়ার কথা ছিল 2004-এর নভেম্বর ডিসেম্বরে, সেই নির্বাচন হলো 2004-এর এপ্রিল মে মাস নাগাদ। এনডিএ সরকার হেরে গেল। বাজপেয়ীজি ভাবতে পেরেছিল, বিজেপি ভাবতে পেরেছিল, রাজনৈতিক পণ্ডিতরা ভাবতে পেরেছিলেন যে এনডিএ সরকার বা বাজপেয়ী সরকার হেরে যাবে, এনডিএ আর সরকার গঠন করতে পারবে না? আমাকে প্রিয়রঞ্জন দাস মুন্সী, তখন আমি তার সঙ্গে 2 দিন ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম তার লোকসভা কেন্দ্র মানে রায়গঞ্জে। প্রিয়দা আমাকে রাজ্য ধরে ধরে যেটা বলেছিলেন, পরে দেখলাম নির্বাচন ফল প্রকাশ হবার পর কার্যত প্রায় 100% মিলে গেছে প্রিয়দার অ্যাসেসমেন্ট। অর্থাৎ বাজপেয়ী যে মতো নেতার নিজস্ব গণনায় ভুল,
তার সহযোগীদের ভুল পরামর্শ দেশের মানুষের মুড বুঝতে না পারার খেসারত দিতে হয়েছিল অটলজিকে। রাজীব গান্ধী তার দুন স্কুল চার্মস, তার স্তাবকরা, তার পরামর্শদাতারা এবং অবশ্যই বোফোর্স রাজীব গান্ধীকে দ্বিতীয়বার আর সরকার করতে দেয়নি। জরুরি অবস্থা এবং তার আনুষঙ্গিক নানা ঘটনা ইন্দিরাজিকেও ৭৭-এর নির্বাচনে হারিয়েছিল। ইন্দিরাজি ছিলেন ভারতবর্ষের রাজনীতিতে আয়রন লেডি। রাজীব অত গরিষ্ঠতা নিয়ে এসে সরকার রাখতে পারেননি। আর অটলজির দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা, অটলজি তো স্টেটসম্যান, ইজ এ গ্রেট অরেটার, তিনিও পরামর্শদাতাদের ভুলে এবং নিজের রাজনৈতিক অবস্থান সঠিকভাবে গ্রহণ করতে না পারার খেসারত দিতেছিলেন। ৭৭-এ ইন্দিরাজির বিরুদ্ধে সেভাবে কোনো ফেস ছিল না, জনতা পার্টি হয়েছিল। ৮৯-তে জনতা দল বিজেপি বামপন্থীরা লড়েছিল, অনেক জায়গায় আসন সমঝোতা হয়নি। বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হতে পারেন এরকম একটা দাবি ছিল। যদি জনতা ১৪০-এর উপর আসন না পেত তাহলে অন্য কেউ হতো, কিন্তু সেইভাবে কোনো মুখকে সামনে রেখেও কিন্তু ৮৯ নির্বাচনে চায়নি। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। বিরোধীরা ৭৭-এ মোরারজি ভাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, দাবিদার তো অনেকেই ছিলেন, চরণ সিং ছিলেন, অনেক দাবিদার ছিলেন, সাবেক জনতা পরিবারের লোকজন, তাই কোনো মুখ ছিল না। সরকারের প্রধানের ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিয়েছিলেন তারা। আর ২০০৪ সালে অটলজির বিরুদ্ধে কি কোনো মুখ সামনে এনেছিল বিরোধীরা? কেউ কি জানতেন ডক্টর মনমোহন সিং অটলজির স্থলাভিষিক্ত হবে? সেখানেও অটলজির রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হয়েছিল, তাই এনডিএ সরকারের পতন হয়েছিল। তাই মোদিজির বিরুদ্ধে এখনো কোনো মুখ সর্বভারতীয় স্তরে তৈরি হয়নি। কিন্তু জনতা জনার্দন যদি নিজেদের মধ্যে জোট বাঁধেন, তারা যদি মনে করেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য, গ্যাসের আগুন দাম, ভোজ্য তেলের আগুন দাম, তারা যদি কংগ্রেস লেফট ইকোসিস্টেম এবং তৃণমূলের দাবি মেনে মনে করেন যে দেশ জুড়ে একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হচ্ছে, তারা যদি হিন্দু জাতীয়তাবাদের বিপ্রতিম অবস্থানে নেন, তারা যদি মনে করেন রাম মন্দির নয়, ৩৭০ দ্বারা বিলোপ নয়, আমাদের রুটি কাপড়া মাকান এনশিওর করাই হচ্ছে সরকারের প্রধান কাজ, সেই কাজে সরকার ব্যর্থ, তারা যদি মনে করেন কোভিড নিয়ন্ত্রণে মোদী সরকার নিদারুণভাবে ব্যর্থ, অর্থাৎ তারা সরকারকে শাস্তি দিতে চান, তখন তারা নিজেদের মধ্যেই জোট বাঁধবেন। এই রাজনৈতিক দলগুলো তখন অনুঘটকের কাজ করবে, তখন দরকার হবে না কোনো মুখ। মোদী সরকার বিগত ৭ বছর ধরে যে পলিসিগুলো নিয়েছে, সেই পলিসির বিরুদ্ধে, অনেক পলিসির বিরুদ্ধে মানুষের মধ্যে যদি কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, যদি ক্ষোভের জ্বালামুখ খুলে যায়, তাহলে অবশ্যই ২০২৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেখানে কোনো বিকল্প মুখ না থাকলেও চলবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো নেতা অপরাজেয় নয়। ভারতবর্ষের ইতিহাস বারে বারে এটা প্রমাণ করেছে। ইন্দিরা গান্ধীর সময় করেছে, রাজীবের সময় করেছে, বাজপেয়ীজির সময় করেছে। কিন্তু এদের থেকে নরেন্দ্র মোদী আলাদা। তিনি ২০২৪-এর নির্বাচনের রণকৌশল এখন থেকেই সাজাতে শুরু করেছেন। অতীতের ভুলগুলো তিনি আর করবেন বলে মনে হয় না। তিনি ইন্দিরা গান্ধী, বাজপেয়ী, রাজীবের যে ভুল ছিল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেই রকম কোনো ভুলের পুনরাবৃত্তি করবেন না। যদিও নির্বাচনে জনতা জনার্দন শেষ কথা বলে, তারাই ঠিক করবে দিল্লির মসনদে কারা বসবেন বা কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।